বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। গত পর্বে আমরা জেনেছি স্বরধ্বনি সম্পর্কে বিস্তারিত। আজকের পর্বে আমি আলোচনা করব ব্যঞ্জনধ্বনি সম্পর্কে। আশা করি পুরো ভিডিওটা দেখলে এই ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জন বর্ণ থেকে যে কোনো জায়গায় যেমনই প্রশ্ন আসুক না কেন তোমরা পারবে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে। তো চলো শুরু করি আজকের আলোচনার পর্ব ব্যঞ্জনধ্বনি। আমি এখানে ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জনধ্বনিগুলো লিখেছি। এছাড়াও আরো অনেক ব্যঞ্জনধ্বনি আছে, সেগুলি সম্পর্কে আমি পরে বলবো। আগে এই ক থেকে ম পর্যন্ত যে 25টি ব্যঞ্জন বর্ণ আছে সেগুলি সম্পর্কে আমরা জেনে নিই। এই ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে, এই 25টি বর্ণকে বলা হচ্ছে স্পর্শ স্পর্শ ব্যঞ্জন, স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় বর্গীয় ব্যঞ্জন। কেন এগুলোকে স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় ব্যঞ্জন বলা হচ্ছে সে কারণটি আমরা জেনে নেব। কারণ এই ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে, এই বর্ণগুলো বা ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা মুখবিবরের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলোতে স্পর্শ করে বা আঘাত পেয়ে উচ্চারিত হয়, সে কারণে এগুলোকে আমরা বলি স্পর্শ বর্ণ। এবার আসি বর্গীয় বর্ণ। কেন এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়েছে? এখানে ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এদিকেও 25টি, এদিকেও 5টি, এদিকেও 5টি, এদিকেও 5টি, এদিকেও 5টি। এই যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে আমি সাজিয়ে লিখেছি, দেখতে অনেকটা বর্গক্ষেত্রের মতো। সে কারণে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে আমরা বর্গীয় বর্ণ বলি। তাহলে স্পর্শ বর্ণ এবং বর্গীয় বর্ণ সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানব ব্যঞ্জনধ্বনির বিভিন্ন শ্রেণীবিভাগ এবং উচ্চারণ স্থান সম্পর্কে বা উচ্চারণ স্থান অনুযায়ী তাদের বিভিন্ন নামকরণ। তাহলে আমরা এই ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে এগুলোকে কেন বর্গীয় বর্ণ বলা হচ্ছে সে সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো বর্গ। এই ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, এখানে ক চ ট ত প 5টি বর্গ আছে। এটাকে এই যে ক খ গ ঘ ঙ, এই যে 5টি বর্ণ আছে, এই 5টি বর্ণের মধ্যে এই যে প্রথম যে বর্ণটা আছে তার নাম অনুসারে এই বর্ণগুলোকে বলা হয় ক বর্গ। ক বর্গে, ক বর্গ মানে হচ্ছে এই যে 5টি বর্ণ, এই 5টি বর্ণকে একসঙ্গে বলা হচ্ছে ক বর্গ। এবার এই যে 5টি লাইন, 5টি বর্ণ ধ্বনি আছে, এটাকে বলা হচ্ছে চ বর্গ। আর এটাকে বলা হচ্ছে ট বর্গ, এটাকে বলা হচ্ছে ত বর্গ, ক বর্গ। অর্থাৎ প্রত্যেকটি লাইনে যে প্রথম অক্ষর বা প্রথম যে বর্ণ বা ধ্বনিটি আছে সেটিকে আমরা বর্গ বলে জানি। এবার আমরা জানব উচ্চারণ সময় অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ। উচ্চারণ অনুযায়ী ব্যঞ্জনধ্বনির কিরকম শ্রেণীবিভাগ করা যায়? উচ্চারণ অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে মূলত আমরা বা উচ্চারণের সময় অনুযায়ী আমরা ব্যঞ্জনধ্বনিকে দুটি ভাগে ভাগ করতে পারি। যেমন এই যে ক এবং খ, এই ক উচ্চারণ করতে আমাদের যতটুকু সময় লাগে তার থেকে এই খ এই বর্ণটিকে উচ্চারণ করতে গেলে বেশি সময় লাগে। সে কারণে এই খ বর্ণটিকে বলা হচ্ছে মহাপ্রাণ। এবং ক বর্ণটি যেহেতু উচ্চারণ করতে গেলে আমাদের সময় বেশি লাগে না বা শ্বাসবায়ু কম নির্গত হয়, সে কারণে এটাকে আমরা অল্প প্রাণ বলবো। তাহলে এটাকে আমরা বলতে পারি অল্প প্রাণ, আর এটাকে বলতে পারি, এটা অল্প প্রাণ, এটা হচ্ছে মহাপ্রাণ। এটাও অল্প প্রাণ, এই যেটা মহাপ্রাণ। আর এই যে এটা আছে এটাকে বলা হয় নাসিক্য বা নাসিক্য ব্যঞ্জনধ্বনি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে
বর্গের ক বর্গের মানে প্রত্যেকটা বর্গের প্রথম এবং তৃতীয় যে বর্গগুলো আছে, শুধুমাত্র ক বর্গের লাইনগুলোর যে ধ্বনিগুলো আছে সেগুলোই নয়, পরবর্তী বা প্রত্যেকটা বর্গের ক্ষেত্রেই প্রথম এবং তৃতীয়, এই প্রথম এবং তৃতীয় যে বর্ণ বা ধ্বনিগুলো আছে এগুলোকে বলা হচ্ছে অল্পপ্রাণ। যেমন ক বর্গের প্রথম এবং তৃতীয় অল্পপ্রাণ ধ্বনি, চ এবং বর্গীয় জ অল্পপ্রাণ ধ্বনি, ট এবং ড অল্পপ্রাণ ধ্বনি, ত এবং দ অল্পপ্রাণ ধ্বনি, প এবং ব এগুলো হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। তাহলে অল্পপ্রাণ ধ্বনি কাকে বলা হচ্ছে? যে ধ্বনি উচ্চারণ করতে গেলে কম সময় লাগে তাকে বলা হচ্ছে অল্পপ্রাণ। আর যদি আমরা অন্যভাবে বলি তাহলে বলা যেতে পারে যে প্রত্যেকটা বর্গের প্রথম এবং তৃতীয় যে বর্গ বা ধ্বনি বা বর্ণগুলো আছে সেগুলোকে আমরা অল্পপ্রাণ বলবো। এবার আসি মহাপ্রাণ। মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি বা বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগে সেগুলোকে বলা হচ্ছে মহাপ্রাণ। এখানে মহাপ্রাণ হচ্ছে ক, খ আর ঘ। কারণ কি? ক বর্ণ বা ধ্বনিটি উচ্চারণ করতে আমাদের যতটুকু সময় লাগছে তার থেকে একটু বেশি হলেও এই ধ্বনিটি উচ্চারণ করতে বেশি সময় লাগে। তেমনি এই গ ধ্বনিটাকে উচ্চারণ করতে আমাদের যতটুকু সময় লাগে ঘ ধ্বনিটি উচ্চারণ করতে আমাদের তার থেকে একটু বেশি সময় লাগে। সে কারণে এটাকে আমরা মহাপ্রাণ ধ্বনি বলবো। তাহলে মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? বর্গের দ্বিতীয় এবং চতুর্থ। বর্গের বা প্রত্যেকটা বর্গের দ্বিতীয় এবং চতুর্থ যে ধ্বনিগুলো আছে সেগুলোকে বলবো আমরা মহাপ্রাণ ধ্বনি। তেমনি এটা যেমন মহাপ্রাণ ধ্বনি, এটাও মহাপ্রাণ ধ্বনি। চ বর্গের মধ্যে ছ মহাপ্রাণ ধ্বনি, ঝ মহাপ্রাণ ধ্বনি। ট বর্গের মধ্যে ঠ মহাপ্রাণ ধ্বনি, ঢ মহাপ্রাণ ধ্বনি। ত বর্গের মধ্যে থ মহাপ্রাণ ধ্বনি, ধ মহাপ্রাণ ধ্বনি। প বর্গের মধ্যে ফ মহাপ্রাণ ধ্বনি, ভ মহাপ্রাণ ধ্বনি। এবার আসি নাসিক্য। নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। নাসিক্য বলতে আমরা বুঝি যে ধ্বনি বা বর্ণগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু আমাদের নাক বা নাসারন্ধ্র দিয়ে বের হয় তাকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। যেমন এই পাঁচটি বর্ণ উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই যে পাঁচটি বর্ণ বা ধ্বনি আছে এগুলোকে যখন আমরা উচ্চারণ করি তখন শ্বাসবায়ু আমাদের নাক দিয়ে যেন বের হয়, সে কারণে এগুলোকে বলা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। তাহলে এই গেল অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে। এবার আসি ঘোষ এবং অঘোষ ধ্বনি বিষয়ে। এখানে আমরা পাঁচটি বর্ণ দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইনের মধ্যে। এখানে অঘোষ এবং ঘোষ এই বিষয়টা এবার আমরা জানব। অঘোষ এবং ঘোষ। অঘোষ মানে হচ্ছে নাক না হওয়া বা ঘোষা না খাওয়া। ঘোষ মানে হচ্ছে নাক। যেমন ক এবং খ, এই যে এই লাইনগুলো আছে, এই লাইনটিতে যে বর্ণগুলো আছে প্রথম এবং দ্বিতীয় বর্গের যে ধ্বনি বা বর্ণগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোকে বলা হচ্ছে অঘোষ এবং এই তিনটি লাইনকে বলা হচ্ছে ঘোষ। প্রথমে আমরা যেমন ঘোষ কি? ঘোষ বলতে হচ্ছে যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের নাক বা উচ্চারণটা একটু ঘোষা খেয়ে যেন উচ্চারণ বলে মনে হচ্ছে, সে কারণে এগুলোকে আমরা বলছি ঘোষ ধ্বনি। অঘোষ কি? এই যে ক এবং খ ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করছি বা চ ছ, ট ঠ, ত থ, প ফ, এই যে এই বর্ণ বা ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করছি তখন আমাদের স্বরতন্ত্রী অতটা নাক পূর্ণ না হলেও সহজে উচ্চারণটা করতে পারি, সে কারণে এগুলোকে বলা হচ্ছে অঘোষ ধ্বনি বা অঘোষ বর্ণ। তাহলে ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে এইগুলোকে বলা হচ্ছে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ এবং বর্গীয় বর্ণ সম্পর্কে আমি বলেছি। অল্পপ্রাণ, মহাপ্রাণ সম্পর্কেও তাহলে আমরা জানলাম। নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কোনগুলোকে বলা হচ্ছে সেই সম্পর্কেও আমরা জানলাম। এবার আসি অঘোষ ঘোষ এই দুটি বিষয় আমরা জেনে নিলাম। এবার আমরা আসব উচ্চারণ স্থান অনুযায়ী। উচ্চারণ স্থান অনুযায়ী এই যে পাঁচটি বর্গ আছে এদের শ্রেণী বিভাগ এবার আমরা জেনে নেব।
এদের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা এবার জেনে নেব। তাহলে আমরা এবার জানবো উচ্চারণ স্থান অনুযায়ী এই বর্গগুলোর নামকরণ। আমি প্রথমে একটা ছবি এঁকে নিই, যে মনে করো এটা আমাদের মুখ, এটা হচ্ছে কণ্ঠ, এটা হচ্ছে মূর্ধা, মূর্ধা, এটাকে বলা হচ্ছে তালু, এটাকে বলা হচ্ছে ঠোঁট, ওষ্ঠ, ওষ্ঠ বা ঠোঁট, আর এটা হচ্ছে দাঁত, দাঁত। এই যে ছবিটি আছে, এই ছবিটিকে মাথায় রেখেই আমরা এই যে ধ্বনি বা বর্ণগুলো আছে সেগুলো শ্রেণীবিভাগ করব। তাহলে আমি এখানে লিখেছি উচ্চারণ স্থান অনুযায়ী যে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনিগুলিকে শ্রেণীবিভাগ করা যায় সে বিষয়ে এবার আমি আলোচনা করব। এই যে ক, খ, গ, ঘ, ঙ, এই যে 5টি বর্ণ 5টি ধ্বনি আছে, এগুলি উচ্চারণ করতে আমরা এই কণ্ঠটাকে ব্যবহার করি। ক, খ, গ, ঘ, অর্থাৎ এই কণ্ঠ থেকে যেন আমাদের আওয়াজটা বের হয়ে আসছে, সে কারণে এগুলোকে আমরা বলবো কণ্ঠ ধ্বনি, কণ্ঠধ্বনি। কারণ কারণ কি, এই যে ধ্বনিগুলো আছে এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠ থেকে মনে হচ্ছে যেন এই ধ্বনিগুলো বের হয়ে আসছে, সে কারণে এগুলোকে আমরা কণ্ঠধ্বনি বলবো। এগুলোকে কি বলবো? চ, চকে আমরা বলবো তালব্য, তালব্য বা তালু ধ্বনি। তালব্য মানে কি? তালু। আমি বলেছি এখানে তালু, এই যে এখানে জিভার একটু পেছন ভাগটা, মানে অগ্রভাগের পিছনে না, চ, ছ, জ, ঝ, অর্থাৎ এই যে এখানে আমি ছবিটা এঁকেছি, এখান থেকে যেন জিভাটা ধাক্কা খেয়ে উচ্চারিত হচ্ছে, সে কারণে এগুলোকে আমরা বলছি তালু। কারণ এই অংশটার নাম আমরা জানি তালু, সে কারণে এই যে জিভার যে অগ্রভাগ, সেই জিভার অগ্রভাগ তালুতে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে, সেই কারণে আমরা এই ধ্বনিগুলিকে বলবো তালব্য ধ্বনি। এবার আসি ট বর্গে। এই ট বর্গগুলোকে তাহলে আমরা কি বলবো? ট, ট, ট মানে হচ্ছে মূর্ধা, মূর্ধা মানে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে মূর্ধা, এই জায়গাটার নামকরণ হচ্ছে মূর্ধা। তাহলে এই ধ্বনিগুলোকে আমরা বলবো মূর্ধা। কারণ কি? এদের ট, জিভার অগ্রভাগ, এই যে মূর্ধার অর্থাৎ মাঝখানে যে তালু এবং কণ্ঠের মাঝখানে যে অংশটা একদম উঁচু জায়গায়, সেখানে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে, সে কারণে আমরা এই বর্ণগুলোকে বলবো মূর্ধ বা মূর্ধা ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি। তাহলে এই গেল মূর্ধন্য ধ্বনি। এবার আসি ত, থ, দ, ধ, এগুলোকে আমরা বলি দন্ত, দন্ত ধ্বনি বা বর্ণ। কারণ এই ত, থ, দ, ধ যে ধ্বনি বা বর্ণগুলো আছে, এগুলোকে যখন আমরা উচ্চারণ করি, জিভার আমাদের অগ্রভাগটা দাঁতের মধ্যে স্পর্শ করে উচ্চারিত হয়, সে কারণে ত, থ, দ, ধ এগুলোকে আমরা বলি দন্ত ধ্বনি বা দন্ত বর্ণ। তাহলে এবার আসি প, ফ, প বর্গের মধ্যে। এই প, ফ, ব, ভ এই যে ধ্বনিগুলো আছে এগুলোকে আমরা বলবো ওষ্ঠ। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। অর্থাৎ এই যে প, ফ, ব, ভ যে ধ্বনিগুলো আছে, এগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটের সাহায্য নিয়ে এগুলোকে উচ্চারণ করতে হয়, সে কারণে এগুলোকে আমরা বলি ওষ্ঠ বর্ণ বা ওষ্ঠ ধ্বনি। যেমন প, ফ, ব, ভ, অর্থাৎ এই যে দুটা ঠোঁট স্পর্শ করে এই যে ধ্বনিগুলো বের হয়ে আসছে, সে কারণে এগুলোকে আমরা বলা হচ্ছে বা এগুলোকে আমরা বলবো ওষ্ঠ ধ্বনি বা ওষ্ঠ বর্ণ। এই গেল 25টি বর্গ বা ধ্বনি এবং তার শ্রেণীবিভাগ। এছাড়াও ব্যঞ্জন বর্ণে আমরা আরো কিছু ধ্বনি বা বর্ণ দেখি, এবার আমরা সে বিষয়ে জেনে নেব। একটা কথা মাথায় রাখতে হবে যে ব্যঞ্জন বর্ণে বা ব্যঞ্জন ধ্বনিতে মূল বা মোট ধ্বনি আছে 39টি। প্রথমে আমরা 25টি সম্পর্কে আলোচনা করলাম, এবার যে বাকি অংশগুলো বা বাকি ধ্বনিগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানব। আর নিচে কি কি আছে? অন্তঃস্থ, বসিন্দ্র, ল, ব তাহলে বস্য, ল, ব, মূর্ধন্য স,
দন্ত স, হ, মূর্ধন্য স, দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ খণ্ডত্ব, অন্তস্থ খণ্ডত্ব, অনুসার, বিসর্গ, চন্দ্রবন্ধু। এই 25টি বর্ণ বাদ দিয়ে এগুলোকে আমরা যদি গুনি তাহলে দেখবো 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। এখানে 40টা হচ্ছে, কিন্তু এই যে ব ধ্বনিটা, বর্গীয় ব ধ্বনিটি আছে, কিন্তু আমরা বর্তমানে যে ব্যাকরণ বইগুলো দেখি সেখানে এই বটাকে অনেক ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে। সে কারণে এটাকে বাদ যদি আমরা দেই তাহলে বর্ণ হচ্ছে কটি? 39টি। এবার গুনি 39টা হয় কিনা। প্রথমে আমরা দেখেছি 25টি, এবার 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। তাহলে আমাদের ব্যঞ্জন ধ্বনিতে কয়টি ধ্বনি বা বর্ণ আছে? 39টি। এই 39টি মোট ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ আছে। এবার আমরা এই বিষয়ে জেনে নেব। এগুলোকে বলা হচ্ছে অন্তঃস্থ বৈশিষ্ট্য ল, এগুলোকে বলা হচ্ছে অন্তঃস্থ বর্ণ বা ধ্বনি, এই লাইনটাকে। আর এগুলোকে বলা হচ্ছে উষ্ম 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 বা শীষ। এগুলোকে বলা হচ্ছে তাড়িত তাড়িত এটাকে বলা হচ্ছে অন্ত অ। আর এটাকে আমরা খন্ড ত খন্ড ত। আর এটাকে আমরা বলবো পরাশ্রয়ী পরাশ্রয়ী বা অযোগ অযোগবাহ অযোগবাহ বর্ণ বা ধ্বনি। এগুলোকে অন্তঃস্থ বর্ণ কেন বলা হচ্ছে? কারণ স্পর্শধ্বনি এবং উষ্মধ্বনির মাঝখানে থেকে এগুলো আমাদের উচ্চারণ করতে হয়, সে কারণেই এগুলোকে বলা হচ্ছে অন্তঃস্থ বর্ণ বা ধ্বনি। উষ্মধ্বনি কাকে বলে? যে ধ্বনিগুলি উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু যে ফুসফুস থেকে বের হয়, কিছুটা গরম বের হয়, সে কারণে এগুলোকে বলা হয় উষ্মধ্বনি। আর শীষ ধ্বনি কেন বলা হয়েছে? যে শীষ ধ্বনি মানে বাঁশির মতো একটু আওয়াজ হয় বা শীষের মতো একটু আওয়াজ হয়, সে কারণে এই তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, এই তিনটি বা ধ্বনিকে বলা হচ্ছে শীষ ধ্বনি বা বর্ণ। আর ডয় শূন্য র, ঢয় শূন্য র, এগুলোকে আমরা বলি তাড়িত ধ্বনি। কারণ এই দুটি বর্ণ বা ধ্বনিকে উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা যেন অনুরণিত হয়, সে কারণে এটাকে বলা হচ্ছে তাড়িত ধ্বনি। এটা হচ্ছে অন্তঃস্থ অ। এই যে ধ্বনিটা আছে অন্তঃস্থ, এটার বিকল্প উচ্চারণ হচ্ছে অ। যেমন আম, আম আমি এভাবে লিখলাম, কিন্তু আমরা উচ্চারণ করি আম। সে কারণে এটা অনেক অংশে উচ্চারণ হয় না এবং এটা অর বিকল্প রূপেই আমরা ব্যবহার করি, সে কারণে এটাকে আমি বলবো অন্তঃস্থ অ। তারপরে আছে খণ্ডত্ব। খণ্ড মানে কি? অর্ধেক। ত অর্থাৎ ত বর্গ যে আছে, আমরা স্পর্শ বর্ণে বা বর্গীয় বর্ণে এই বর্ণটাকে পেয়েছিলাম ত বর্গ। ত আমরা পেয়েছিলাম, এই তর অর্ধেক রূপ হচ্ছে খণ্ড। খণ্ড মানে ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ এখানে হসন্ত চিহ্ন ব্যবহার করে আমরা এই খণ্ডত্বকে ব্যবহার করি। খণ্ডত্ব মানে হচ্ছে তর অর্ধেক রূপকে বলা হচ্ছে খণ্ডত্ব, সে কারণে আমরা এখানে খণ্ডত্ব লিখেছি। অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই যে তিনটি ধ্বনি বা বর্ণ আছে, এগুলোকে বলা হচ্ছে পরাশ্রয়ী বা অযোগবাহ বর্ণ। অর্থাৎ কেউ যদি এদের মানে জায়গা না দেয় তাহলে এরা কখনোই নিজেরা ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ এরা সবসময় অন্যের উপর নির্ভরশীল বা অন্যকে আশ্রয় করে নিজেরা ব্যবহৃত হয়, সে কারণে আমরা এগুলোকে বলছি পরাশ্রয়ী বা অযোগবাহ বর্ণ। এই গেল আমাদের ব্যঞ্জনধ্বনি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপরেও কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেমন বশিন্দ্র।
বয় শূন্য এটাকে বলা হচ্ছে কম্পিত স্বর। কম্পিত স্বর বা কম্পিত ধ্বনি। কারণ এই বয়শূন্য ধ্বনিটা উচ্চারণ করার সময় আমাদের যেন একটু কম্পন সৃষ্টি হয় মুখ বিবরের মধ্যে, সে কারণে এটাকে আমরা বলবো কম্পিত। যেমন র, অর্থাৎ একটু কম্পন করে যেন এই ধ্বনিটিকে উচ্চারণ করতে হচ্ছে বা হয়, সে কারণে আমরা এটাকে বলা হচ্ছে কম্পিত স্বর বা কম্পিত ধ্বনি। এবার আমরা জেনে নেব যে অর্ধস্বর। অর্ধস্বর এবার আমরা জানবো অর্ধস্বর। অর্ধস্বর অর্ধস্বর দুটা, অন্তঃস্থীয় জ আর এই ব, এই দুটি বর্ণকে বলা হচ্ছে অর্ধস্বর। মানে স্বরের অর্ধরূপকে বলা হচ্ছে অর্ধস্বর। পরীক্ষায় মাঝে মধ্যে আসে যে অর্ধস্বর কোনগুলো, তখন আমাদের সেখানে লিখতে হবে অন্তঃস্থ এবং ব হচ্ছে অর্ধস্বর। এরপরে আসি, আমরা তাড়িত স্বর জেনেছি, পরাশ্রয়ী স্বর বা অন্তঃস্থ বর্ণ জেনেছি। এবার আমরা জানবো মাত্রা এবং মাত্রাহীন বা পূর্ণ মাত্রাযুক্ত ধ্বনি বা বর্ণ কয়টি আছে। আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ধ্বনিগুলো লিখলাম, সেখানে আমরা দেখেছি 39টি মোট ধ্বনি বা বর্ণ আছে এবং তাদের মধ্যে সবগুলোই পূর্ণ মাত্রাযুক্ত ধ্বনি বা বর্ণ নয়। মাত্রা বলতে আমরা উপরে যে দাগটা থাকে সেটাকে বলা হচ্ছে মাত্রাযুক্ত বা মাত্রা চিহ্ন। যেমন ক ধ্বনিটা লিখলে আমরা মাত্রা দেই, খ ধ্বনিটা লিখলে আমরা অর্ধমাত্রা দিই, মূর্ধন্য ধ্বনিটা লিখলে অর্ধমাত্রা দিই, কিন্তু চন্দ্রবিন্দু এই ধ্বনিটা লিখলে এখানে কোনো মাত্রা নেই। এছাড়াও ইয় উয় এগুলোতে কিন্তু কোনো মাত্রা নেই। সেই হিসেবে যদি আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে ধ্বনিগুলো আছে সেগুলোকে যদি আমরা গুনি, তাহলে দেখতে পাবো যে পূর্ণ মাত্রাযুক্ত ধ্বনি বা বর্ণ আছে কয়টি? পূর্ণ মাত্রাযুক্ত ধ্বনি ও বর্ণ আছে 26টি। তোমরা একটু ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে ধ্বনিগুলো আছে সেগুলো খাতায় লিখলেই গুনে গুনে এগুলো বের করতে পারবে। এবার আসি মাত্রাহীন। মাত্রাহীন বর্ণ বা ধ্বনি আছে কটি? 6টি। আর মাত্রা অর্ধমাত্রাযুক্ত ধ্বনি বা বর্ণ আছে 7টি। তোমরা এগুলো একটু গুনে গুনে বের করবে, কারণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ধ্বনিগুলো এখানে বোর্ডে আসবে না, সে কারণে তোমরা খাতায় লিখে এগুলো বের করে নিজেরা লিখবে। তাহলে এই গেল আমাদের ব্যঞ্জন বর্ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তবে আরেকটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে আলোচনা কখনোই সম্পূর্ণ নয়। আলোচনার শেষেও যেন মনে হতে পারে অনেক কিছু বাকি থেকে যায়। তো আমি সেই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আবারও তোমাদের সামনে আলোচনা করব। আরেকটি কথা আমি বলি যে এই চন্দ্রবিন্দু এটাকে বলা হচ্ছে নাসিক্য আনুনাসিক, বা কারণ এই চন্দ্রবিন্দু নিজে উচ্চারিত হতে পারে না, কিন্তু অন্যের সঙ্গে বসে সেই শব্দটিকে নাসিক্য করে তোলে, সে কারণে এটাকে বলা হচ্ছে অনুনাসিক্য ধ্বনি। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই গেল আমাদের ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি এখানে যা কিছু আলোচনা করা হয়েছে এর বাইরে যে কোনো পরীক্ষায় থাকার কথা নয়। তোমরা যদি মনে করো যে আরো কিছু বাকি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাযথ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি নিজের মতেই বলতে পারি যে কোনো আলোচনাই কখনো সম্পূর্ণ হতে পারে না। সম্পূর্ণ আলোচনা হওয়ার পরেও যেন মনে হয়ে যায় কিছু বাকি আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবে। আবারও তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ।